খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। বিদেশিদের মধ্যে ভারতে অপরাধের শীর্ষে বাংলাদেশের এক বছরে দেশ জুড়ে গ্রেপ্তার 3091। মুখ্যমন্ত্রী যেন মাসিহা, কুর্সিতে বসে টিএ বৃদ্ধির ঘোষণা বিজয়ের। তামিল ভূমিয়ে কত বাড়ল মহার্ঘ ভাতা। বিহারের স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে হইচই নেটপাড়ায় ভুল বকেও লক্ষ্য সালেন নীতিশ পুত্র নিশান্ত। গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধ হোক, ব্রিক্স সম্মেলনে শান্তির বার্তা জয়শঙ্করের। সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম, নো কার্ডে মোদির আর্জি মেনে পদক্ষেপ দিল্লি সরকারের। ঝড়ের দাপটে আকাশে উঠছে মানুষ, উত্তরপ্রদেশে ভয়ঙ্কর কাণ্ড। কতটা বিপজ্জনক এই ঝঞ্ঝা? মাত্র 38 বছরে মৃত্যু অখিলেশের ভাই প্রতীক যাদবের। অকাল প্রয়াণের নেপথ্যে কোন কারণ? বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভোট প্রচারে বাংলায় অনুপ্রবেশ নিয়ে বারবার সোচ্চার হয়েছে বিজেপি কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব। জিতে সরকার গঠন করার পরে অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছে। এর মধ্যেই সামনে এসেছে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর চাঞ্চল্যকর রিপোর্ট। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে গোটা দেশে বাংলাদেশের মোট 3091 জন বাসিন্দাকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রয়েছে নাইজেরিয়ার 509 জন, নেপালের 776 জন এবং মায়ানমারের 245 জন নাগরিক। এনসিআরবি তথ্য বলছে, বাংলাদেশিদের অধিকাংশের বিরুদ্ধে এদেশে অভিবাসন নীতি ভাঙার অভিযোগ রয়েছে। 2024 সালে দেশে মোট 4794 জন বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ছিলেন 944 জন মহিলা এবং 11 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। গ্রেপ্তার হওয়া বিভিন্ন দেশের নাগরিকরা মোট 2544টি অপরাধ সংগঠিত করেছে। বাংলার পরেই রয়েছে মহারাষ্ট্র। কেন্দ্রীয় সংস্থা বলছে, পশ্চিমবঙ্গে 2024 সালে যে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে 976 জনের বিরুদ্ধে অভিবাসন আইন ও পাসপোর্ট আইন ভাঙার অভিযোগ রয়েছে। মাদক পাচারের দায়ে রাজ্যে ধরা পড়েন 6 জন বাংলাদেশি নাগরিক। রাজনীতিতে নামার আগে তার শেষ ছবি ছিল জন নায়াগান। তামিলে এই কথাটির অর্থ জনতার নেতা। মুখ্যমন্ত্রী হওয়ার পর সে জন নায়াগান ইমেজ ধরে রাখার চেষ্টা করছেন থালাপতি বিজয়। বৃহস্পতিবার তিনি সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন। সব মিলে তামিলনাড়ুর 16 লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে বসে 117টি মদের দোকান বন্ধ করেছিলেন বিজয়। এবার সরকারি কর্মীদের জন্য সুসংবাদ শোনালো তার প্রশাসন। বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে ঘোষণা করা হয়, তামিলনাড়ুর সরকারি কর্মীদের 2% ডিএ বাড়ানো হলো। বর্তমানে তামিল ভূমের সরকারি কর্মীরা 58% মহার্ঘ ভাতা পান, এবার সেটি বেড়ে দাঁড়ালো 60%। চলতি বছরের জানুয়ারি মাস থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। তার ফলে সরকারি কোষাগার থেকে 1230 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। কেবল ডিএ বৃদ্ধি নয়, মহিলাদের জন্য মাসিক 1000 টাকা ভাতার মে মাসের কিস্তি দ্রুত পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিজয়। তামিলনাড়ুর 1,31 লক্ষ মহিলা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন বিজয়। নির্দেশ দিয়েছেন, উপাসনা স্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্টপের 500 মিটার মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে সরকারি নির্দেশগুলি। গত বৃহস্পতিবার সরকারিভাবে মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার। তার স্বাস্থ্যের হাল, ভুল বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিহার বিধানসভা নির্বাচন 1925 বলে বসেন নিশান্ত। এই নিয়ে তুমুল হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিশান্ত বিআইটিএস মেসরা থেকে পড়াশোনা করেন। তিনি একসময় নিজেই জানিয়েছিলেন, রাজনীতিতে তার কোনো আগ্রহ নেই, রাজনীতি বোঝেন না। তার প্রথম পছন্দ আধ্যাত্মিকতা। যদিও সাম্প্রতিক অতীতে তাকে বাবার সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। দলের অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনাতেও তিনি অংশ নিচ্ছেন বলে শোনা যাচ্ছিল। এরপরে বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ এবং নিশান্তের স্বাস্থ্যমন্ত্রীর পদ পাওয়া। বর্তমানে তারই ভাইরাল ভিডিও নিয়ে হইচই শুরু হয়েছে দেশ জুড়ে। ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস নেতা সুপ্রিয়া স্নাতে। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এক সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দিচ্ছিলেন নিশান্ত। সেই সময় ভুল করে বলে বসেন, প্রথমে আমি বিহারের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। 1925 সালের বিহার নির্বাচনে তারাই জেডিইউকে 200টি আসনে জিতিয়েছিলেন। আমি তাদের অশেষ ধন্যবাদ জানাই। যুদ্ধসহ বিভিন্ন কারণে গোটা বিশ্ব যখন অশান্ত, তখন ব্রিক্স গোষ্ঠী ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে শান্তির বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গাজায় চলা দীর্ঘ যুদ্ধের অবসান চেয়েছে নয়াদিল্লি। অন্যদিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারেরও ডাক দিয়েছে জয়শঙ্কর। 14 ও 15 মে নয়াদিল্লিতে বসে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শীর্ষ সম্মেলন, যেখানে বক্তৃতা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমরা যা প্রত্যক্ষ করছি তা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একগুচ্ছ গুরুতর প্রতিবন্ধকতা। মধ্যপ্রাচ্যের সংঘাতের গাজা প্রসঙ্গে তিনি বলেন, গাজার ভয়াবহ পরিণতি গোটা বিশ্ব দেখছে। সেখানে অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক, স্থায়ীভাবে শান্তি ফিরুক। প্যালেস্টাইনের ক্ষেত্রে ভারত যে দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে সে কথা স্পষ্ট করেছেন জয়শঙ্কর। অন্যদিকে পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথগুলিতে জাহাজ চলাচল ক্ষেত্রে ঝুঁকির কথা তুলে ধরেছেন তিনি। জয়শঙ্কর বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হরমুজ প্রণালী ও লোহিত সাগর সহ আন্তর্জাতিক জলপথগুলিতে বাধাহীনভাবে জাহাজ চলাচল করা প্রয়োজন।
পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে ভারতের জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই আবহে দেশবাসীকে সংযমী হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনাকালের কথা স্মরণ করে আমজনতাকে বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দিয়েছেন তিনি। পেট্রোল ডিজেল যাতে কম ব্যবহার করা হয় সে কারণেই মোদী সেই আর্জি মেনে এবার পদক্ষেপ করল দিল্লি সরকার। সরকারের সকল কর্মচারী এবার থেকে সপ্তাহে 2 দিন বাড়ি থেকে কাজ করবে। অফিসের 50% বৈঠক করা হবে অনলাইনে। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। দিল্লি সরকার এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে অফিসের সময়সূচি পরিবর্তন করা হবে। অফিস টাইমের ব্যস্ত সময় যানজট ও জ্বালানি ব্যবহার কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া সঠিকভাবে জ্বালানি ব্যবহারের জন্য একটি ক্যাম্পেইন চালু করার পরিকল্পনা করেছে দিল্লি সরকার। সরকারি যানবাহনের ব্যবহারও কমানো হয়েছে। কর্মচারীদের জন্য বরাদ্দ পেট্রোলের সীমা 20% কমিয়ে আনা হয়েছে। জ্বালানি বাঁচাতে জনগণকে গণপরিবহন ব্যবহারের আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে মানুষকে উৎসাহিত করতে দিল্লিতে প্রতি সপ্তাহে একদিন মেট্রো ডে এবং নো কার ডে পালন করার আহ্বান জানিয়েছে সরকার। দিল্লি সরকার আগামী 6 মাস নতুন কোনো যানবাহন কিনবে না বলেও ঘোষণা করেছে। পরিস্থিতি সামলাতে সরকারি কর্মচারীদের জন্য 29টি সরকারি কলোনিতে 58টি বিশেষ বাস চালু করা হবে। গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। প্রবল ঝড়, কালো আকাশের প্রেক্ষাপটে আকাশে উঠছে মানুষ, এমন গা শিরশিরে ভিডিও ভাইরাল হলো নেটপাড়ায়। উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঝড়ের বলি অন্তত 100 ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। জানা গিয়েছে উত্তরপ্রদেশের ভাদোহী, ফতেপুর, বদায়ু, চান্দৌলি, সোনভদ্র এই 5 জেলায় প্রবল প্রকোপ দেখা গিয়েছে ঝড়ে। মাটির বাড়ি মুহূর্তে ভেঙে পড়ছে, চোখের পলক ফেলাতে না ফেলতেই উপড়ে যাচ্ছে গাছ। সর্বোচ্চ ধ্বংসের চিহ্ন একটি ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে। একজন মানুষ ঝড়ে থাকে আকাশে উঠছে, যা দেখে আটকে উঠেছে নেটিজেনরা। জানা গিয়েছে ব্যক্তির নাম নানহে মিয়া। তিনি সংবাদ সংস্থা এনআইকে জানিয়েছেন ঝড় তাকে 80 ফুট উঁচুতে তুলে দিয়েছিল। হাড় ভাঙলেও প্রাণ বেঁচে গিয়েছেন। আপাতত এটা ভেবেই স্বস্তি পাচ্ছেন তিনি। উত্তরপ্রদেশের এই দুর্যোগ সাধারণ বিকেলের বৃষ্টি নয়, এটা অত্যন্ত দ্রুত গতির একটি প্রবল ঝড়, যা মূলত তাপের পরিচালনার জন্য হয়ে থাকে। আকাশের বুকে ভাসমান একটি বিশাল তাপ ইঞ্জিন কল্পনা করা যেতে পারে, যার চালিকা শক্তি হল নিচের তপ্ত ভূখণ্ড এবং উপরের অপেক্ষাকৃত শীতল বাতাসের মধ্যে তাপমাত্রার পার্থক্য। আরও সহজে বলে, মে মাসে উত্তর ভারতের সমভূমি অঞ্চল এমন তেতে ওঠে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যায়। সেই অত্যাধিক উত্তপ্ত বাতাস যখন দ্রুত গতিতে উপরের দিকে উঠে যায় তাকে বলা হয় পরিচলন প্রক্রিয়া। আর এমনটা ঘটার সময় অন্যান্য দিক থেকে অপেক্ষাকৃত শীতল ও আর্দ্র বাতাস ছুটে আসতে পারে। এই সংঘর্ষের ফলে ঝোড়ো মেঘের সৃষ্টি হয়, যা কিউমুলোনিম্বাস নামে পরিচিত। আর এই মেঘগুলি মূলত বজ্রপাত, শিলাবৃষ্টি এবং প্রবল ঝোড়ো বাতাসের জন্য দায়ী। আর এমনই এক ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের বহু জেলা। বুধবার সকালে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ক্রমশ ঘনাতে থাকে রহস্য। ঠিক কী কারণে মাত্র 38 বছর বয়সে এমন একজন মানুষ মারা গেলেন তা নিয়ে শুরু হয় চর্চা। যেহেতু তিনি জিম চালাতেন, তাই অতিরিক্ত স্টেরয়েডের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। অন্যদিকে স্ত্রী অপর্ণার সঙ্গে বিচ্ছেদের দিকটি উঠে আসতে থাকে। কিন্তু অবশেষে জানা যাচ্ছে তার এইসব ষড়যন্ত্র তত্ত্বকে নাকচ করে দিচ্ছে। যে চিকিৎসক গত 5 বছর ধরে প্রতীকের চিকিৎসা করছিলেন, তার মতে নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছেন প্রতীক। জানা যাচ্ছে প্রতীকের যে অসুখ ছিল তার নাম ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস। গত 5 বছর ধরে চিকিৎসা চলছিল। কি এই অসুখ? বলা হচ্ছে এর ফলে শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। মূলত পায়ে সমস্যা তৈরি হয়। এমনিতে খুব সমস্যার কিছু নয়, যদিও জমাট রক্ত ভেঙে তা ফুসফুসে পৌঁছে যায়। সেক্ষেত্রে যে সমস্যা তৈরি হয় তার নাম পালমোনারি এম্বোলিজম। আর সেটা হলে প্রতিটি মিনিট দামি। সেক্ষেত্রে ব্লাড থিনার অর্থাৎ রক্ত পাতলা করার ওষুধ দিতে হয় এবং রোগীকে নিয়মিত নজরদারির মধ্যে রাখতে হয়। প্রতীকও সেভাবেই ছিলেন। কিন্তু গত 29 এপ্রিল বুকে ব্যথা হয় প্রতীকের। সে সঙ্গে ছিল শ্বাসকষ্ট, ঝিমুনি ভাব। সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তিনি সুস্থ হতে থাকেন, কিন্তু তার চিকিৎসক জানিয়েছেন গত 1 মে প্রতীক জানান তিনি বাড়ি যেতে চান। চিকিৎসকরা জানিয়ে দেন তার যা শারীরিক অবস্থায় পরিস্থিতিতে আইসিইউর বাইরে থাকাটা বিরাট ঝুঁকির হয়ে যাবে, কিন্তু প্রতীক শোনেননি। আর ফলেই অকাল মৃত্যু।